ওকে, তো আগের দিন আমরা মোটামুটি পুরো স্টক মার্কেটের ফিউচার গুলো বা আমাদের পাস্ট গুলো যে ছিল সেগুলো আমরা জেনেছিলাম। ঠিক আছে, আজকে আমরা আরো এমন কিছু দেখব। এই যে আপনারা সবাই আজকের দিনে বলেন ট্রেডার ট্রেডার, আমি ট্রেডার, ও ট্রেডার ট্রেডার, এই যে নানা রকম ট্রেডার শব্দটা আপনারা শুনতে পান। ঠিক আছে, যে সবাই এখন বাড়িতে বাড়িতে এখন সবাই ট্রেডার, এখন প্রত্যেক বাড়িতে বাড়িতে এখন সবাই ট্রেডার। তো এই ট্রেডার জিনিসটা আসলেই বা কি, সেটা কি আপনারা জানেন? এই ট্রেডিং জিনিসটা কি, বা কেন এই ট্রেডার আজকের দিনে যে যে সবাই একজন ট্রেডার বলে নিজেকে বেড়ায়, সত্যি কি সবাই ট্রেডার? সবাই নিজেকে দুদিন ইউটিউবে ভিডিও দেখে এখানে একটা ডিমেট অ্যাকাউন্ট খুলে নিজেকে বলতে লেগে গেল আমি একজন ট্রেডার। কিন্তু স্যার সত্যি কি তাই? আমরা কি সত্যি ট্রেডার, বা এই ট্রেডার আসলে কি? চলুন আমরা সেইগুলো আজকে প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ আমরা দেখব। ওকে, তো অ্যাট ফার্স্ট সবার আগে যে আমরা দেখেছিলাম যে শেয়ার কিনেছিল, কি কিনেছিল না, ডাচ ইস্ট ইন্ডিয়া কোম্পানি সেখানে কি করেছিল না, জাহাজের মাধ্যমে সব রত্ন আদান প্রদান করত এবং সাধারণ মানুষ সেখানে টাকা লাগিয়েছিল। ঠিক আছে, কি করছিল না, সবাই সেই কোম্পানিতে টাকা লাগিয়েছিল। এইবার কি করে লাভ পাবে তারা, কি করে লাভ পাবে না, নিশ্চয়ই তারা যখন কিনেছিল সেটা বিক্রি করলে তবেই তারা লাভ পাবে। সাপোজ আপনি বাজার থেকে 10 কেজি আলু কিনে 12 টাকায় কিনেছিলেন, সেটা আপনি 20 টাকায় বিক্রি করছেন আরেকটা বাজারে, তবেই না আপনি লাভ পাবেন? না আপনি শুধু কিনে নিয়ে এসে বাড়িতে রেখে দিলেন আপনি লাভ পেয়ে যাবেন? পাবেন না। আপনাকে সেটা কি করতে হবে না, কিনে নিয়ে এসে দেন আপনাকে সেটা বিক্রি করতে হবে, যাকে আমরা বলি প্রথমে আমাদের অ্যাট ফার্স্ট বাই করতে হবে, দেন আমরা সেটাকে কি করব না, সেল করব। ক্লিয়ার? তো এইবার হচ্ছে আমাদের শেয়ার বিক্রি মানেই ব্যবসার অংশ আমরা বিক্রি করে দিলাম। আমরা কি করেছিলাম না, আমরা একটা শেয়ার কিনেছিলাম বা আমরা 100 টাকা ইনভেস্টমেন্ট করেছিলাম, লোকজন ইনভেস্টমেন্ট করেছিল কোম্পানিতে, তখন সে কি করেছিল না, একটা কোম্পানির অংশীদার। সাপোজ আপনি একটা রিলায়েন্সের শেয়ার বা জোম্যাটোর শেয়ার বা টাটা পাওয়ার টাটা মোটরসের শেয়ার আপনি কিনলেন, আপনি কিন্তু সেম রিলায়েন্স টাটা মোটর জোম্যাটোর সঙ্গে পার্টনারশিপে চলে গেলেন, সেই কোম্পানির একজন অংশীদার আপনি হয়ে গেলেন। কিন্তু অত বড় কোম্পানির অংশীদার কিন্তু আপনি, আপনি যে সে মানুষ আর থাকলেন না, কিন্তু আপনি একজন রিলায়েন্সের যে মুকেশ আম্বানি আছে তার সঙ্গে আপনি ডাইরেক্ট পার্টনারশিপে চলে গেলেন একটা শেয়ার কেনার মাধ্যমে। তো আপনি অংশীদার পেয়ে গেলেন। এইবার আপনি যখনই শেয়ার বিক্রি করবেন তখন কিন্তু আপনি ওই অংশ থেকে বেরিয়ে গেলেন, ওই অংশ থেকে আপনি বেরিয়ে গেলেন। আপনি কি করেছিলেন না, বাই করেছিলেন, তখন আপনি এন্ট্রি করেছিলেন, তখন যা লাভ হতো যা লস হতো আপনার ছিল। যখন আপনি বিক্রি করে দিলেন তখন কিন্তু আর আপনি ওই কোম্পানির অংশীদার থাকলেন না। তো কি হয়েছিল না, আমাদের 1500 সালের দিকে সবাই বাই করেছিল, দেন আমাদের 1600 সালের দিকে ইউরোপের কিছু বড় বড় ব্যবসায়ী চিন্তা ভাবনা করলেন আমরা যদি এশিয়াতে ব্যবসা শুরু করি, যেমন মশলা রেশম চা রত্ন, আগে আমাদের বেসিক্যালি কি হতো না, মানুষের যে খাবার দাবার ছিল সেগুলোই বেশি চাহিদা পূরণ করা হতো। এখন আপনারা ফোন ব্যবহার করছেন, নানা রকম সাইকেল মোটরসাইকেল ব্যবহার করছেন, তখন কি না শুধুমাত্র মানুষ দুবেলা দুটো খাওয়ার জন্যই বেঁচে থাকতো, আসল উদ্দেশ্য ছিল মানুষ দুবেলা দুটো খাওয়ার জন্যই শুধুমাত্র বসে থাকতো। আচ্ছা সরি, রিয়াকশনটা অফ করা হয়নি না। এসকে বাবু, আপনাকে ক্লাস থেকে ব্লক করা হলো। ঠিক আছে,
ওকে, ওয়েলকাম। ওকে, যেখানে ছিলাম আমরা যদি এশিয়াতে, তারা ভাবলো যে আমরা যদি এশিয়াতে মশলা, রেশম, চা, রত্ন, তাহলে অনেক ভালো ভালো লাভ হবে। কিন্তু সমস্যা ছিল কি, না এই ব্যবসার জন্য প্রচুর টাকার দরকার হতো। এই ব্যবসার জন্য প্রচন্ড কি দরকার হতো, না টাকার দরকার হতো। কি জন্য, না সাপোজ একটা দেশ থেকে আরেক দেশে তখন কি, না জলপথের মাধ্যমে যাতায়াত করতো। কিসে, না জাহাজ বানাতে খরচ হতো, লোক নিয়োগ করতে। লোক কেন নিয়োগ করতে হবে, না ধরুন আপনার যে মালপত্র নামাতে, আবার সেগুলোকে লোড আনলোডিং করতে, বা সুরক্ষা ব্যবস্থা দিতে, তো লোক দরকার হতো। আবার যে জিনিসপত্র কিনতে হবে, সেগুলোর জন্য টাকার দরকার হতো। ঠিক আছে, তখন কি করছিল, যে ডাচ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ছিল, একটি ভিওসি নামের একটি ডাচ কোম্পানি প্রথম কি সিদ্ধান্ত নেয়, কি সিদ্ধান্ত নেয়, যে চলো সাধারণ মানুষের কাছ থেকে টাকা তোলা হোক, তারা যদি টাকা দেয় তাহলে আমাদের ব্যবসায়ীটা, যে আমাদের যে শেয়ার, এগুলো আরো ভালো করে ব্যবসাটা করা যাবে বড় ধরনের। যখন এখন বর্তমানে যখন কোনো কোম্পানি, আপনারও কোম্পানি শেয়ার মার্কেটে লিস্টিং করতে পারেন, কিসের মাধ্যমে বলুন তো, আইপিওর মাধ্যমে। ঠিক আছে, আপনারও যদি কোনো বিজনেস থাকে, সেটাকে আপনি শেয়ার মার্কেটে লিস্টিং করতে পারেন। কিসের মাধ্যমে, না আইপিওর মাধ্যমে। চলুন এগুলো আমি পরে বলবো, এখন এগুলো অ্যাডভান্স জিনিস, এগুলো আমি পরে বলবো ধীরে ধীরে। এবার শেয়ার মানে কি, তুমি যদি সাপোজ একটা কোম্পানির আপনি শেয়ার কিনলেন, তাহলে কিন্তু আপনি ওই কোম্পানির একটা ছোট্ট মালিক হয়ে গেল। ঠিক আছে, সে আপনি রিলায়েন্সের কিনুন, এইচডিএফসি ব্যাংকের কিনুন, টিসিএস এর কিনুন, এসবিআই এর কিনুন, আপনি কিন্তু তার একটা ছোট্ট মালিক হয়ে গেলেন আপনি। ওকে, এইবার যে কেন মানুষ শেয়ার কিনতো, বা আপনারাও হয়তো জানেন না যে কেন আমরা শেয়ার কিনি। আপনারা হয়তো শুধুমাত্র যে লাভের জন্য আমরা শেয়ার কিনছি না, অনেক কিছু জিনিস আছে। কি কি, সেগুলো জানতে হবে। যে তারা কি, না কোম্পানি লাভ করুক, আপনারা যত ইনভেস্টমেন্ট করবেন আপনার টাকা দিয়ে কোম্পানি আরো বড় হবে। যদি বড় হয় কোম্পানি, তাহলে আপনিও কিন্তু ধীরে ধীরে বড় হচ্ছেন, আপনিও ধীরে ধীরে বড় হচ্ছেন। আবার কি, না মুনাফা তারা সমান ভাগে ভাগ পাবে। আপনি যত টাকা ইনভেস্টমেন্ট করলেন তার উপর আপনি, কোম্পানি গ্রোথ করবে, আপনি লাভ পাবেন। অনেক সময় আবার কোম্পানির দাম, শেয়ার খুব সুন্দরভাবে অতিরিক্ত বেড়ে যেত, অতিরিক্ত লাভ পাবেন। ঠিক আছে, কিভাবে, আমি যদি ছোট্ট করে একটু উদাহরণ দিয়ে বোঝাই। সাপোজ আমি বিএসসি, ঠিক আছে, আমি বিএসসি, বা আমাদের যে হাল, আমাদের একটা ডিফেন্স স্টক, মানে সবাই তো, এই সাপোজ আমাদের যে বর্ডার, আমরা যে সুরক্ষা ব্যবস্থা আছে আমাদের, ঠিক আছে, এই হাল বলে যে স্টকটা আছে, এটা আমরা সবাই বাই করে রেখেছি। আপনি শুধু দেখুন বিগত 3 বছরে, আমি 2021 সাল থেকে দেখাচ্ছি, বিগত 3 বছরে স্টকের দাম 1460% ওপরে গিয়েছে। বিগত 3 বছরে শুধুমাত্র 1460%। আপনি যদি জাস্ট 1 লাখ টাকা ইনভেস্টমেন্ট করতেন, আপনি পেতেন 3 বছরে 10 লাখ টাকা।
এইরকম এখনো বাজারে হাজার হাজার কোম্পানি আছে যাদের গ্রোথ করার ক্ষমতা 1000, 2000, 3000% মতো। হাজার হাজার কোম্পানি আছে। বুঝতে পারছেন? সেগুলোকে আপনাকে আইডেন্টিফাই করতে হবে প্রপার ভাবে। এক লোক সাপোজ প্রত্যেকদিন যাতায়াত করে, তার গাড়ির তেল ভরে, তারপরে তার খাওয়া দাওয়া, তার হয়তো থাকা নিয়ে, সাপোজ একজন ছেলে, একজন স্টুডেন্ট এখন বিটেক করতে গেলে বা নানা রকম পড়াশোনা করতে গেলে মিনিমাম 5 লাখ টাকা দরকার 4 বছরের জন্য। 4 বছরের জন্য মিনিমাম 5 লাখ টাকা দরকারই দরকার। আমি মিনিমাম বললাম, শুধুমাত্র কলেজ ফিজ নেবে, বাকি থাকা খাওয়া দাওয়া নিয়ে আরো 5 লাখ, 10 লাখ টাকা, 15 লাখ টাকা খরচ করবে। আমি মিনিমাম একটা 5 লাখ টাকা ধরলাম 4 বছরে। 4 বছর পরে সে কত টাকা ইনকাম করবে বর্তমান দিনে? 10,000 থেকে 15,000 টাকা চাকরি করবে। 10,000 থেকে 15,000 টাকা চাকরি করবে। বছরে 1.5 লাখ, 2 লাখ, 3 লাখ, 4 লাখের প্যাকেজ। আচ্ছা, কেউ যদি 5 লাখ টাকা একটা স্টকে ইনভেস্টমেন্ট করতো, তার যদি আমি সেম পরিমাণে রিটার্ন যদি আমি বলতাম, আচ্ছা ছাড়, আমি 1000% ছাড়লাম, এখানে প্রায় 1500% রিটার্ন দিয়েছে, আমি তার মধ্যে 1000% বাদ দিয়ে দিলাম, আমি 500% ধরে দিলাম। আপনাকে শর্ট টার্ম যে আছে স্টক কিন্তু আপনাকে ভয় দেখাবে। শর্ট টার্মে যদি দেখেন ভয় দেখাবে, লং টার্মে যদি আমরা কোনো কিছু দেখি সেগুলো কিন্তু কোনো কিছু নয়। প্রত্যেকটা স্ট্র্যাটেজি আছে। অপশন আলাদাভাবে কাজ করতে হয়, স্টকে আলাদাভাবে কাজ করতে হয়, প্রত্যেকটা স্ট্র্যাটেজি আছে আলাদা। তো ওই ছেলেটা যদি 5 লাখ টাকা দিয়ে না পড়ে, 5 লাখ টাকা যদি, হ্যাঁ আমি শিক্ষাকে অপমান করতে চাইছি না, আমি শিক্ষাকে অপমান করতে চাইছি না, আমি জাস্ট এক্সাম্পল দিচ্ছি। 5 লাখ যদি কোনো একটা শেয়ার মার্কেটে ইনভেস্টমেন্ট করতো, একদম রিস্ক ফ্রি মডার্ন পোর্টফোলিও থিওরি অনুযায়ী আমাদের পোর্টফোলিও বানাতে হবে, এমপিটি যাকে বলে। মার্কেট যেদিকে যাক লাভ সবসময় থাকবে পোর্টফোলিওতে। তো ওই ছেলেটা যদি 5 লাখ টাকা যদি স্টকে ইনভেস্টমেন্ট করতো বা একটা মডার্ন পোর্টফোলিও থিওরি বানাতো, আমি 500% রিটার্ন ধরলাম, আমি 1,500% ধরলাম না, ছাড়ুন। 4 বছরে আমি 500% রিটার্ন ধরলাম। কত টাকা হবে একটু কমেন্ট করুন তো। 5 লাখ টাকার 500% কত হচ্ছে একটু কমেন্ট করুন দেখি। 25 লাখ। এবার ছেলেটা চাকরি যখন করতো তখন পাচ্ছে বছরে, সাপোজ আমি ধরে নিলাম একটা প্রাইভেট কোম্পানিতে কাজ করছে, 2 থেকে 3 লাখ টাকার প্যাকেজ পার ইয়ার। থাকা খাওয়া আমি ওগুলো ছেড়ে দিলাম, আমি একদম মোটা টাকা একটা আমি ধরলাম যে বছরে সে জমাতে পারছে 2 থেকে 3 লাখ টাকা, মোটা টাকা একটা। আমি বাকি সংসার খরচ, থাকা খাওয়া দাওয়া আমি এর থেকে বাদই দিলাম। এই 3 লাখ টাকা সাপোজ 25 বছর, এই 25 লাখ টাকা করতে কত বছর সময় লাগাবে বলুন? প্রায় 8 3 24, 8 বছর। কি 8 বছর লাগবে তো? এই 25 লাখ টাকা আসতে 8 বছর আর লাগবে। আমি সেটা করছি 4 বছরে, আমি আবার পরে 4 বছর এক্সটেন্ড করলাম, আবার পোর্টফোলিও আলাদাভাবে বানালাম। কি পসিবল? আপনারাই বলুন, এগ্রি করছেন? এগ্রি করছেন? তাহলে এইভাবে আমরা, আচ্ছা চলুন আমি টপিকে ফিরে, আমি জাস্ট এক্সাম্পল দিচ্ছিলাম, হলো পরে আমি দেখাবো আরো ডিটেলস, ধীরে ধীরে আমরা এগোচ্ছি।
শেয়ার মানে কি, কিভাবে আমরা লাভ পাবো, মুনাফা কিভাবে পাবো, কিভাবে কোম্পানির মালিকানা পাবো, তো আমরা মোটামুটি জানলাম। ঠিক আছে, এইবার আরো একটা উদাহরণ দিয়ে আমি একটু বলার চেষ্টা করছি। সাপোজ আপনারা 4 জন বন্ধু মিলে একটা চায়ের দোকান আপনি ওপেন করতে চাচ্ছেন। কি, 4 জন বন্ধু মিলে একটা চায়ের দোকান ওপেন করতে চাচ্ছেন, বা একটা রেস্টুরেন্ট বা ছোটখাটো একটা ধাবার মতো রেস্টুরেন্ট ওপেন করতে 5,000 টাকা লাগবে। আপনারা সিদ্ধান্ত নিলেন যে প্রতিজন যদি 1,000 করে দেয়, টোটাল 5 জন, সাপোজ টোটাল 5,000 টাকা আমার হলো। এবার সবাই মিলে তাহলে কত পার্সেন্ট মালিক হলো, না সবার শেয়ার আছে 20% করে, 20% করে, টোটাল 5 জন, 5 × 10, 1,000, টোটাল 1,000 টাকা করে লেগেছে। তাহলে সবার 20% করে শেয়ার আছে। এইবার আপনাদের মধ্যে যদি একটি করে শেয়ার ধরে নেওয়া যায়, যদি দোকান প্রতি মাসে 2,000 টাকা লাভ হয়, তাহলে প্রতিজন পাবে 400 টাকা করে, 20% লাভ। ঠিক সেম এইভাবে বড় বড় কোম্পানিগুলো আপনারা শেয়ার কিনে লাভবান হতে পারেন। ঠিক আছে, এইবার এই নয় যে আমি আজকে বলে দিলাম যে হ্যাঁ স্যার দেখিয়ে দিল, আজকে আমি শেয়ার কিনে নেব। ভুলেও করতে যাবেন না, ভুলেও করতে যাবেন না, অনেক কিছু দেখতে হয়। এইবার এখান থেকে শুরু হলো কি, ট্রেডিং। এইবার এখান থেকেই জন্ম নিল কি, না ট্রেডিং। ক্লিয়ার? এবার ট্রেডিং মানে কি, সিম্পল সহজ ভাষায় যদি আমরা বুঝি, যে ট্রেডিং মানেই হলো কম টাকায় আমরা বাই করব, বা কম টাকায় আমরা কিনবো, বেশি টাকায় আমরা বিক্রি করব। আপনাকে যদি কেউ এখন এবার থেকে জিজ্ঞাসা করে কি ট্রেডিং মানে কি, যে দেখ ভাই, কম টাকায় জিনিস কিনে বেশি টাকায় বিক্রি করা, যেটা তুই তোর চারপাশে যেটা তুই দেখতে পাচ্ছিস। সাপোজ তুই একটা বাজারে গেছিস, সেখানে একজন আলু বিক্রেতা, তুই আলু কিনতে গিয়েছিস। সে আলু বিক্রেতা কি করেছে, না কোথাও একটা হোলসেল থেকে 100 টাকায় এক বস্তা আলু কিনে এনে এখানে আপনাকে সেটা দিচ্ছে 150 টাকায় এক বস্তা। কম টাকায় বাই করলো, কম টাকায় বাই করলো, বেশি টাকায় আপনাকে সেল করছে। সব জায়গায় আপনি ট্রেডার দেখতে পাচ্ছেন, কিন্তু আপনার চারপাশে, আপনি কিন্তু আপনার চারপাশে সব জায়গায় কিন্তু ট্রেডার দেখতে পাচ্ছেন। তাহলে ট্রেডার মানে বুঝতে পারলেন যে শুধুমাত্র শেয়ার মার্কেটে কাজ করলেই যে আমরা ট্রেডার, সেটা কিন্তু নয়। শুধুমাত্র আমরা যে শেয়ার মার্কেটে কাজ করছি বলে যে আমরাই শুধুমাত্র ট্রেডার, এটা কিন্তু নয়। যে বাজারে আলু বিক্রি করছে, বা যে বাজারে মাছ বিক্রি করছে, যে বাজারে সবজি বিক্রি করছে, যে বাজারে মশলা বিক্রি করছে, সবাই কিন্তু এক একজন ট্রেডার। কি এগ্রি করছেন? ইয়েস অর নো? এগ্রি করছেন? ফার্স্ট কমেন্ট করবেন কুইক, ফার্স্ট কমেন্ট করবেন কুইক। এগ্রি করছেন যে আমাদের চারপাশে কিন্তু সবাই ট্রেডার, শুধু আপনি একা ট্রেডার নয় যে আপনি। হ্যাঁ, এইবার আপনি এবং আপনার চারপাশের মধ্যে শুধুমাত্র কিছুটা পার্থক্য আছে। কি কিছুটা পার্থক্য? কি না, তারা পরিশ্রম করছে, আর আপনি পরিশ্রম করতে হচ্ছে না। তারা হার্ডওয়ার্ক করছে, আপনাকে হার্ডওয়ার্ক করতে হচ্ছে না, আপনি বাড়িতে বসেই ইনকাম করছেন। আর কেউ একজন
পরিশ্রম করছে সেখানে। শুধুমাত্র এই ছোট্ট একটা পার্থক্য। আপনি ডিজিটাল ভাবে করছেন, আর বাদবাকি আপনার চারপাশে সবাই ফিজিক্যাল ভাবে করছেন। আপনি স্মার্ট ওয়েতে এগিয়ে যাচ্ছেন, আর সে খুব স্লো গতিতে সে আগের দিনেই পড়ে আছে। কেন পড়ে আছে? না তারা অত জানে না, তারা অত জানে না। কাদের বাড়িতে দেখবেন কোনো যদি চাষবাস হয়ে থাকে, বা কোনো যদি কিছু, একজন চাষিকে দেখবেন, তাকে জিজ্ঞাসা করবেন, সে কিন্তু জানে। একজন চাষি, সে ফিজিক্যাল ওয়েতে ট্রেড করছে, ঠিক আছে, আপনি তাকে ছোট ভাবতে পারেন না। একজন চাষি বা একজন ফার্মার, একজন চাষি বা একজন ফার্মার, সে যে ফিজিক্যাল ওয়েতে চাষবাস করছে এবং বাজারে সবজি বিক্রি করছে, তাকে যে আমি ট্রেডার বলছি, তাকে কিন্তু আপনি ছোট চোখে দেখতে পারেন না। কেন পারেন না বলুন তো? একজন চাষি জানে কখন কোন সবজিটা চাষ করতে হবে, যার দামটা আগামী 1 মাসে বাড়বে। কি এগ্রি করছেন? একজন চাষি কিন্তু জানে কখন আমাকে মানে আমাকে জিনিসটা তৈরি করতে হবে, আমার কিন্তু দাম তখন বাড়বে। কি জানে তো একজন চাষি? সে কি একজনের, আপনাকে যদি দেওয়া হয় বা আমাকে যদি দেওয়া হয় পার্সোনালি, যে ভাই তুই চাষ করতে যা, আমি কিন্তু পারবো না। কিন্তু আমি আমি তো জানি না মার্কেট, আমি চাষ সম্বন্ধে, মার্কেট সম্বন্ধে তো জানি না। কিন্তু সে জানে কখন তাকে চাষ করলে কখন ভালো ফসল হবে, কখন বিক্রি করলে ভালো লাভ হবে, সে কিন্তু জানে। হ্যাঁ, এবার কিছু সময় প্রাকৃতিক দুর্যোগ, বৃষ্টি বৃষ্টি হলে সেটা কিছু করার থাকে না, ওটা আপনাকে মেনে নিতে হবে, ওই লসটা আপনাকে স্বীকার করতে হবে। সেম জিনিস শেয়ার মার্কেটে, সেম জিনিস শেয়ার মার্কেটে। আপনাকে বুঝতে হবে কখন বাই করব, আপনাকে বুঝতে হবে কখন সেল করব, আপনাকে বুঝতে হবে কোন জিনিসের দাম বাড়তে চলেছে, আপনাকে বুঝতে হবে কোন জিনিসের দাম কমতে চলেছে। পরিষ্কার? বোঝাতে পারলাম আমি? বোঝাতে পারলাম? কমেন্ট করবেন একটু, কমেন্ট করবেন। ওকে। তো আজকের পর থেকে এই শেয়ার মার্কেট বা ট্রেডিং সম্বন্ধে যেন না কোনো আর আমি নেগেটিভ কথা আমি যেন না শুনতে পাই। ঠিক আছে? আপনি বুঝতে পারছেন না জিনিসটা, সেটা আপনার দোষ। আপনি ট্রেডিংটা বুঝতে পারছেন না বা মার্কেটকে আপনি ধরতে পারছেন না, সেটা আপনার দোষ। আমি যদি চাষ করতে যাই, আমি তো লস করবই। আমি তো চাষ সম্বন্ধে কিছু জানি না। আমি তো চাষ সম্বন্ধে কিছু, আমি তো লস করবোই, কিন্তু আমি তো বলতে পারি না যে চাষবাসে লস, কেউ যাস না ভাই। সেম জিনিসটা আপনি মার্কেটকে বুঝতে পারছেন না, মার্কেটের বিহেভিয়ার, মার্কেট কোন সময় কি ওপরে যাবে, কোন সময় ডাউনে যাবে, মার্কেট কত দূর ওপরে যাবে, সেগুলো আপনি জানেন না, তাই আপনি লস করছেন। কিন্তু আপনি বলছেন এই মার্কেটে লাভ করা যায় না। আশা করি আমি বোঝাতে পারলাম। চলুন নেক্সট পয়েন্টে যাওয়া যাক। এইবার কি, না লন্ডন ও আমেরিকায় রীতিমতো কি, না শেয়ার কেনা বেচার বাজার তৈরি হলো। ঠিক আছে, তখন এবার ধীরে ধীরে এবার গ্রোথ হচ্ছে সবকিছু। লন্ডন ও আমেরিকায় রীতিমতো শেয়ার কেনাবেচার বাজার তৈরি হতে শুরু করলো। যদি পেছনের একটু গল্প বলি, কি ডাচ ইস্ট ইন্ডিয়া কোম্পানির পর ইউরোপে অনেক দেশ বুঝতে পারলো যে হ্যাঁ, এইটার ভবিষ্যৎ আছে।
ধীরে ধীরে এবার শেয়ার মার্কেটে জন্ম হচ্ছে। ঠিক আছে, শেয়ার মার্কেটে ধীরে ধীরে এবার জন্ম হচ্ছে। শেয়ার বিক্রি করে বড় ব্যবসা করা যায়, আর সাধারণ মানুষ এতে লাভ পায়। আপনার কাছে একটা রিলায়েন্সের মতো কোম্পানি স্থাপন করার মতো 1.5 লাখ কোটি টাকা বা কয়েক হাজার হাজার কোটি টাকা আপনার সমর্থ নেই অত বড় কোম্পানি স্থাপন করার। আপনি কি করবেন? না সিম্পল ইনভেস্টমেন্ট করবেন সেখানে। অত বড় কোম্পানি আপনার স্থাপন করার ক্ষমতা নেই তো কি হয়েছে, আপনি পার্টনারশিপে চলে যান। সেম জিনিস কি, না সাধারণ মানুষ তখন কি করলো, না এই ধারণাকে কাজে লাগিয়ে তারা ইনভেস্টমেন্ট করতে শুরু করলো। প্রথমে খুব বেশি চলতো কোথায়, না ব্রিটেন বা লন্ডন আর ইউএস, আমেরিকা, নিউ ইয়র্ক যাকে বলি, সেখানে সর্বপ্রথম খুব বেশি ছড়িয়ে পড়লো এই শেয়ার মার্কেট। ক্লিয়ার? এইবার লন্ডন স্টক এক্সচেঞ্জ, যার নাম কি এলএসই, লন্ডন স্টক এক্সচেঞ্জ, লন্ডনের শেয়ার বাজার ইতিহাস যদি একটু বলা যায়, যে 1698 সালে ধীরে ধীরে এগোচ্ছে। জন কস্টিং নামে একজন ব্রোকার প্রথম শেয়ারের দাম ছাপা করে। আগে এরকম ডিজিটাল ভাবে ছিল না, আগে সব কাগজে হতো। আমি দেখাবো কেমন ছিল, আমি দেখাবো। আমি যতটুকু পারি আমার বাবার কাছ থেকে ফুটেজ গুলো কালেক্ট করেছি, আমি দেখাবো। ঠিক আছে, দ্য কফি হাউস নামে একটা জায়গায় টাঙিয়ে রেখেছিল। তখন কি না রাস্তার ধারে হতো, অত কোনো কোম্পানি বড় বড় অফিসে হতো না। দ্য কফি হাউস নামক একটা জায়গায় তার ব্রোকারের একটা পোস্টার টাঙিয়ে রেখেছিল, এবং সেখানে শেয়ারের দাম টাম সবকিছু ঠিক হতো। সেখানে কি করতো, না লোকজন এসে ভিড় করতো, কেউ শেয়ার কিনতো, আবার কেউ বিক্রি করতো। কফি হাউসই ছিল প্রথম স্টক এক্সচেঞ্জের অফিস। মনে থাকবে। তাহলে প্রথম স্টক এক্সচেঞ্জের অফিস কোথায় ছিল, না কফি হাউস। ক্লিয়ার? ওকে। এরপর 1801 সালে এটি রূপ নেয় কি লন্ডন স্টক এক্সচেঞ্জ এলএসই এ। এখনই প্রথম নিয়মিত সংগঠিত এবং পেশাদার শেয়ার কেনাবেচা শুরু হতে লাগলো এইবার থেকে। এইবার প্রফেশনাল ভাবে সবকিছু শুরু হচ্ছে ধীরে ধীরে। ক্লিয়ার? তখন কিভাবে ট্রেড হতো, না তখন কম্পিউটার বা এই মনিটর, ল্যাপটপ, ফোন, ডিভাইস এত কিছু ছিল না। এত কিছু সিস্টেম আপনাদের এখন হাতের সামনে সব তুলে দিয়েছে। তার জন্য যেমন ঘরে ঘরে ট্রেডার, তেমন ঘরে ঘরে লসও খাচ্ছে। কারণ এখন সবার হাতে হাতে ফোন, সবার হাতে হাতে ল্যাপটপ, কিছু না বুঝে চলো বাই করে নি, হয়ে গেল। তো যেমন বেড়েছে তেমন লসের সংখ্যাও বেড়েছে। কেন? এটা কিছু সীমিত নয়, এটা কোনো মানে লসের সংখ্যা নয়, এটা বাস্তব। আপনাদের ক্লাসে 100 জন 150 জন আছেন, সবাই কি শেখার জন্য এসেছে? সবাই কি শেখার জন্য এসছে? দেখুন, কে বাজারে আছে, কে গেম খেলছে, কে চা দোকানে আড্ডা মারছে, দিয়ে পরের দিন মার্কেটে গিয়ে বাই করতে লেগে গেল, হয়ে গেল ট্রেডার। আমি একজন সাকসেসফুল ট্রেডার। তো লস কেন করবে না বলুন? তখন কি হতো, না তখন কম্পিউটার বা ইন্টারনেট কোনো ছিল না। রাস্তায় বা এক্সচেঞ্জ ভবনের ভেতরে লোকজন কাগজে লেখা দাম দেখে চিৎকার করে বলতো, আমি কিনবো 100 টাকায়, আমি বিক্রি করবো 105 টাকায়। এইভাবে হাত তুলে তুলে চিৎকার করে বলতো। কেউ হয়তো তার মিডিলে বললো, ঠিক আছে আমি নিলাম 102 টাকায়, আমাকে দিন।
এই চিৎকারের মধ্য দিয়ে একটা লাইভ দরদাম চলতো। একেই বলে ওপেন আউটক্রাই ট্রেডিং সিস্টেম। একে কি বলে? ওপেন আউটক্রাই ট্রেডিং সিস্টেম। বুঝতে পারছেন কতটা কষ্টকর ছিল তখন? দেন কি? দেন এলো আমাদের এই সিস্টেমে যাদের যাদের মানে প্রয়োজন পড়তো, দরকার হতো। কার দরকার হতো? না, একজন ব্রোকারের দরকার হতো, যে সবকিছুর হিসাব নিকাশ রাখতো। ট্রেডারের দরকার হতো, মানে যারা বাই সেল করবে। রেকর্ড কিপার, মানে আপনার যে যাবতীয় সরঞ্জাম, যাবতীয় আপনি কি বাই করলেন, কি সেল করলেন, সবকিছু রেকর্ড কিন্তু থাকতো। আর কি থাকতো? লাগতো ইনভেস্টর, লাগতো যারা যারা ইনভেস্টমেন্ট করতে চায়, বড় বড় ব্যবসায়ী তারা থাকতো। সবাই মিলে হতো এক বিশাল লাইভ বাজার। একটা ছোট্ট জায়গার মধ্যে সবাই ভিড় হট্টগোলের মধ্যে একটা লাইভ বাজার তৈরি হয়ে যেত। সেম জিনিস আজকের প্রেক্ষাপটে কি দাঁড়িয়েছে আজকের দিনে? আজকে সেই বাজার আর হাতে কলমে বা কাগজে নেই। নানা রকম মোবাইল অ্যাপ চলে এসছে, কম্পিউটার সফটওয়্যার আসছে, রিয়েল টাইম পুরো প্রাইসের চার্ট আপনি দেখতে পাচ্ছেন। আগে শুধুমাত্র আন্দাজ করে, মানে এখন আমার বর্ষাকাল চলছে, আমার শীতকালে কি, না আমার শীতের জামা কাপড়ের চাহিদা বাড়বে। তো শীতের জামা কাপড়ের চাহিদা যদি বাড়ে, আমার রেশম, উল, পশম, কটন এগুলোর দাম কিন্তু বাড়বে। তো আমি যদি সিম্পল আমি ওই কটন সেক্টরে বা কটনে যদি আমি এই বর্ষাকালে ইনভেস্টমেন্ট করি, শীতকালে গেলে তার দাম বাড়বে না কমবে বলুন তো? আমি যদি কটনে ইনভেস্টমেন্ট করি এই সময় বর্ষাকালে, শীতকালে সবাই শীতের জামা কাপড় বা গরম জামা কাপড় পরবে। তাহলে আমার কটন বা উলের দাম বাড়বে নাকি কমবে? বলুন, কমেন্ট করে জানান, বাড়বে নাকি কমবে? অবভিয়াসলি বাড়বে। এইভাবে তারা জাস্ট ফান্ডামেন্টাল বুঝে ট্রেড করতো। কিন্তু এখন আপনারা চার্টের ক্যান্ডেল স্টিক, প্রাইস অ্যাকশন, টেকনিক্যাল নানা রকম কিছু হেল্প পাচ্ছেন। নানা রকম কিছু হেল্প পাচ্ছেন। তখন তারা শুধুমাত্র ফান্ডামেন্টালের সাহায্যে ট্রেড করতো। তো সব মিলিয়ে আপনাকে শিখতে হবে ভালো করে। আচ্ছা, এই হচ্ছে সেই বাজার বা সেই ব্রোকারের স্থান। এই যে একটা আপনারা দেখতে পাচ্ছেন থামের মধ্যে ছোট্ট ছোট্ট স্তম্ভ, এগুলো একটা ব্রোকার। এগুলো এক একটা ব্রোকার ছিল। এরকম হলের মধ্যে এরকম একটা ব্রোকার থাকতো, এইখানে সবাই এসে বাই সেল করতো। দেন এই যে ভিড় হট্টগোল দেখতে পাচ্ছেন এখানে, এই কালো সাদা রঙের যে পোশাক পরা মানুষগুলো দেখতে পাচ্ছেন, আর একদম নিচে ভালো করে একটু যদি জুম করে দেখেন, দেখবেন নিচে সাদা সাদা কাগজ পড়ে আছে। নিচে সাদা সাদা কাগজ পড়ে আছে। এগুলো কি? না শেয়ারের দাম। এরকম ভিড় হট্টগোলের মধ্যে সবাই ইনভেস্টমেন্ট করতো। এই যে একজন ব্যক্তি আপনি দেখছেন হাত তুলে বলছে, এগুলো কি বলতো? 100 টাকা, 105 টাকা, 110 টাকা, 120 টাকায়, এইভাবে উপরে হাত তুলে চিল্লিয়ে চিল্লিয়ে বা চিৎকার করে বলতো। আর পিছনে যে দেখতে পাচ্ছেন এখানে রেকর্ড সিস্টেম। এই পেছন পাশে সব রেকর্ড থাকতো, কি হচ্ছে না হচ্ছে সব থাকতো। ঠিক আছে? এইভাবে ভিড় জমাতো এবং নিচে দেখুন ছোট ছোট কাগজ পড়ে আছে অনেক। ছোট ছোট নিচে দেখুন অনেক ছোট ছোট কাগজ পড়ে আছে।
বুঝতে পারছেন? এরকম ভিড়ের মাধ্যমে হতো। একটা জিনিসকে ঘিরে সবাই ভিড় করতো। তারপরে এলো ধীরে ধীরে এরকম মনিটর বা ডেস্কটপ স্ক্রিন। তখন এলো একজন সেলার আর একদল বায়ার। সেলাররা সবসময় কি করতো না, যে লাল রঙের যে জামা কাপড় থাকতো সেগুলো কিন্তু তারা পরতো, আর বায়াররা সাদা রঙের। তো এইভাবে তারা একটা প্রফেশনাল ভাবে সেইখানে থাকতো। প্রফেশনাল ভাবে বাই সেল হতে ধীরে ধীরে শুরু হলো। এই যে দেখতে পাচ্ছেন এইরকম পেপার বা বন্ডে ট্রেড হতো। এরকম বন্ডে ট্রেড হতো। এখানে যদি ভালো করে দেখেন এখানে ডিটেলস লেখা থাকতো, এখানে আপনার নাম, এখানে আপনার সিগনেচার, তারপরে এই যে ছোট্ট করে লেখা আছে দেখুন, ওয়ান প্রাইজ অফ রেস 5,000 টাকা, টোটাল 15,000 টাকা, সরি 15,000 টাকা। টু প্রাইজ অফ রেস 10,000 করে, 10 দুগুণে 20,000 টাকা ইনভেস্টমেন্ট আছে। 10 প্রাইজ অফ রেস 5,000 করে, 50,000 টাকা ইনভেস্টমেন্ট আছে। 200 প্রাইজ অফ 1,000 করে, 2 লাখ টাকা ইনভেস্টমেন্ট আছে একটা স্টকে। এইভাবে পুরো আপনার নামে পোর্টফোলিও তৈরি হয়ে যেত। এখন আপনারা যেমন ব্রোকারে দেখতে পাচ্ছেন, তখন এইভাবে পোর্টফোলিওতে আপনারা কাগজের মাধ্যমে দেখতে পেতেন। ক্লিয়ার? ওকে, এইভাবে ট্রেডাররা তৈরি হলো, প্রফেশনাল বায়ার অ্যান্ড প্রফেশনাল সেলার। প্রফেশনাল বায়ার এবং প্রফেশনাল সেলার তৈরি হচ্ছে। এরপর কি না সময় গড়াতে থাকলো, ধীরে ধীরে দিন যেতে থাকলো। শেয়ার কেনাবেচা শুধুমাত্র বিনিয়োগের জন্য সীমাবদ্ধ আর থাকলো না, যে শুধুমাত্র আমরা ইনভেস্টমেন্ট করব, সেখান থেকে আমরা রিটার্ন জেনারেট করব, সেইটা কিন্তু আর থাকলো না। কি শুরু হলো তারপরে না, কিছু মানুষ বুঝতে পারলো, যদি আমি আজকে সস্তায় বাই করি, আর কয়েকদিন বা কয়েক ঘন্টা পর বেশি দামে যদি সেটা আমি বিক্রি করি, তাহলে তো আমি ভালোই লাভ করতে পারি। আমি আজকে বাই করব বা কিনবো, আর কয়েকদিন বা কয়েক ঘন্টা পরেই আমি আমার সেল করে দেবো দাম বাড়লে, তাহলে তুমি ভালোই লাভ করতে পারি। এই ভাবনা থেকেই এক নতুন ধরনের শ্রেণীর জন্ম নিল, ট্রেডার। ট্রেডার এবার অনেক রকম এবার হবে, চলুন সেগুলো দেখে নেওয়া যাক। ট্রেডার কারা? না, ট্রেডাররা মূলত যারা প্রতিদিন শেয়ার কেনাবেচা করে টাকা উপার্জন করে। এদের অনেকেই আর অন্য কোনো চাকরি বা ব্যবসা করতো না, শুধু শেয়ার ট্রেডিং ছিল তাদের প্রফেশনাল। শুধুমাত্র শেয়ার ট্রেডিংই ছিল তাদের প্রফেশন। এইবার ট্রেডারদের বিভিন্ন ধরন তৈরি হলো। কি না, রিসার্চ ভিত্তিক ট্রেডার। কি রিসার্চ ভিত্তিক ট্রেডার, এরা কোম্পানির বার্ষিক রিপোর্ট পড়তো, কোন কোম্পানি ভালো গ্রোথ করছে এগুলো পড়তো, শেয়ারের মূল্যের ইতিহাস বিশ্লেষণ করতো। শেয়ারের মূল্যের ইতিহাস বিশ্লেষণ করতো, কোন শেয়ার আগে কি করেছে, ভবিষ্যতে কি করবে, সেই ইতিহাসগুলো বিশ্লেষণ করতো। নিউজ ফলো করতো, কোন কোম্পানি কত অর্ডার পাচ্ছে, কি করছে, কে আরো গ্রোথ করছে, কে আরো তার বিজনেস বাড়াচ্ছে, এইভাবে রিসার্চ করতো।
উদাহরণস্বরূপ যদি বলা যায় যে রাকিব একজন স্মার্ট ট্রেডার, সে টিসিএস কোম্পানির রিপোর্ট পড়ে বুঝলো যে কোম্পানিটি ভালো মুনাফা করছে, কোম্পানিটি ভালো মুনাফা অর্জন করছে, দিনকে পর দিন কোম্পানিটা গ্রোথ করছে। সে তখন কম দামে একটা শেয়ার কিনলো সুযোগ বুঝে এবং কয়েক সপ্তাহ পরে 25% লাভে বিক্রি করে দিল। 1 লাখ টাকার বাই করলো, 25% নিল, 1 মাসের মধ্যে 25,000 টাকা ইনকাম করলো, ছেড়ে দিল। হতে পারে সে শেয়ারটা আরো 100% 200% রিটার্ন দিত, কিন্তু সে শর্ট টার্মে ট্রেড করলো। 1 লাখ টাকার বাই করলো, 20% 25% রিটার্ন নিল, 20-25,000 টাকা ইনকাম করলো, ছেড়ে দিল শেয়ারটা। আবার ওই রকম সেম কোম্পানি আবার অন্য কোনো খোঁজার চেষ্টা করলো। কয়েক হাজার কোম্পানি আছে। এই গেল রিসার্চ ভিত্তিক ট্রেডার। ক্লিয়ার? এরপরে কি? এরপরে হচ্ছে যে গুজব ভিত্তিক ট্রেডার। কিছু মানুষ আছে যে শোনে এই কোম্পানির শেয়ার নাকি অনেক বাড়বে। ঠিক আছে, কিছু মানুষ কি না শুধুমাত্র শুনে বা কারো কাছ থেকে শুনে কেউ বললো, খবর পেলো যে ভাই এই কোম্পানির শেয়ার কিন্তু অনেক বাড়বে, গুজব শুনে শেয়ার কিনে বা বিক্রি করে দিল। অনেক সময় লাভ হয়, আবার অনেক সময় ক্ষতি হয়। বুঝতে পারছেন? কেউ একজন শুনলো, সাপোজ আপনাদের মধ্যে সাপোজ প্রীতম বাবু শুনলো যে কোম্পানি বড় প্রজেক্ট পাচ্ছে, বা বিশ্বজিৎ বাবু শুনলো যে কোম্পানি একটা বড় প্রজেক্ট পাচ্ছে বা পেতে চলেছে। তার মানে কি? কোম্পানির গ্রোথ হাই হবে। সে কি করলো? বাই করে নিল। যদি গুজবটা সত্যি হয় তাহলে হাই রিটার্ন পাবে, যদি না সত্যি হয় তাহলে কোনো রিটার্ন পাবে না। এটা হচ্ছে গুজব ভিত্তিক ট্রেডার। দেন দেন এলো ইন্ট্রাডে ট্রেডার। দেন কি তৈরি হলো? ইন্ট্রাডে ট্রেডার বা ডে ট্রেডার। এরা কি করতো না, দিনে বহুবার শেয়ার কিনতো, বহুবার বিক্রি করতো। সকালে কিনে দুপুরে বিক্রি করতো, ওই দিনই যা লাভ হচ্ছে তুলে নিত। খুব দ্রুত এবং স্মার্টলি সিদ্ধান্ত নিতে হয়, খুব দ্রুত এবং স্মার্টলি সিদ্ধান্ত নিতে হতো। উদাহরণস্বরূপ যদি বলা যায় যে রাম সকাল 9:30টায় একটা ইনফোসিসের শেয়ার কিনলো 1400 টাকায়, দুপুর 1টায় শেয়ারের দাম উঠলো 1440 টাকা। সে সঙ্গে সঙ্গে বিক্রি করে দিল, 40 টাকা লাভ পেলো, 40 টাকা লাভ পেলো। সাপোজ সে 10,000 টাকা 10,000টা শেয়ার কিনলো। ঠিক আছে, 10,000টা শেয়ার কিনলো, কত না 40 টাকার লাভ পেলো। তাহলে টোটাল তার কত লাভ হলো? কত লাভ হলো? 10,000টা শেয়ার কিনেছিল, সে 40 টাকা করে লাভ পেলো পার শেয়ার পিছু। কত হলো? 4 লাখ টাকা সে কিন্তু পেলো। 10,000টা শেয়ার কিনলো, 40 টাকা লাভ পেলো, সে কিন্তু 4 লাখ টাকা পেলো। এইভাবে ডে ট্রেডাররা তারা কিন্তু লাভ অর্জন করে। অল্প সময়ে কিনলো, সাপোজ এই মুহূর্তে 8টা 47, 8টা 47 আমি বাই করলাম, আমি 8টা 50-এ বিক্রি করব। 3 মিনিটে এর পার্থক্যে আমি দামের মুনাফাটা আমি নেব। এটাকে বলে ইন্ট্রাডে ট্রেডার। এইখানে আপনাকে স্মার্ট
এবং খুব দ্রুত সঠিক সিদ্ধান্ত নিতে হবে। যদি ভুল হয় সঙ্গে সঙ্গে বেরাতে হবে আপনাকে সেখান থেকে। দিস ইজ ইন্ট্রাডে ট্রেডার। ওকে, এইবার এইগুলোকে আবার নানা রকম ভাঙলো। সাপোজ যেমন 1 মাস হোল্ডিং করলো, সেটাকে আমরা এখন পজিশনাল, সুইং, নানা রকম ভাবে সেগুলোকে এবার ধীরে ধীরে নানা রকম ভাগ হতে লাগলো। কিন্তু মূল এই 3 ধরনের ট্রেডার। কিভাবে তারা ট্রেড করতো? না, সবার প্রথমে শুরুর দিকে কি হতো, তারা ট্রেড করতো ব্রোকারদের মাধ্যমে। ফোন বা কাগজে অর্ডার দিত। আপনাকে ফোন করে অর্ডার দিতে হতো। ফোন করে, টেলিফোন ছিল যে বাড়িতে, ফোন করে আপনি আপনার ব্রোকারকে বলতেন যে আজকে আপনি 10,000 টাকার এই শেয়ার কিনতে চান, ঠিক আছে, আপনার নামে শেয়ার সে কিনে দিত। ফোন করে বা কাগজে অর্ডার দিয়ে শেয়ার কিনতে হতো। কিন্তু বর্তমানে কি না, অনলাইন ট্রেডিং প্ল্যাটফর্ম চলে এসেছে। নিজের বাড়িতে বসে নিজেই আপনি সবকিছু মনিটর করতে পারবেন, যেটা যতটা সহজ ততটা ক্ষতির কারণ। কেন ক্ষতির কারণ বলছি, না সবাই না বুঝেই ট্রেড করতে শুরু করে দিচ্ছে। মোবাইল বা কম্পিউটার থেকে সবাই ট্রেড করছে বর্তমানে। ধীরে ধীরে এভাবে ডেভেলপ হলো। লাভ ক্ষতি কি কি থাকতো? না কিছু ট্রেডার অনেক টাকা উপার্জন করতো, আবার কিছু অনেক ভুল সিদ্ধান্ত বড় ক্ষতির মুখে পড়তো। যেমন এই যে বোঝালাম, আমি যদি চাষবাস করতে যাই না জেনে শুনে, আমি তো লস করবোই চাষবাসে। সেম জিনিস, কিছু ট্রেডার লাভ উপার্জন করবে, কিছু ট্রেডার ভুল সিদ্ধান্তের কারণে ক্ষতির মুখোমুখি হবে। এটাই শেয়ার মার্কেটের বাস্তবতা। লাভ যেমন আছে, ঝুঁকিও কিন্তু আছে। এই ঝুঁকিটা কখন আপনি পাবেন না বলুন তো? এই ঝুঁকিটা তখনই আপনি পাবেন না যখন আপনি বুঝে শুনে এবং শিখে ট্রেড করবেন। যখন আপনি বুঝে শুনে সবকিছু, এক কথায় নলেজ, এক কথায় নলেজ, তাহলে যারা লাভ করছে তারা কি করে করছে? বুঝে শুনে। প্র্যাকটিস করতে হবে আপনাদের সবাইকে। প্র্যাকটিস না করলে আপনারা জীবনে কিছু করতে পারবেন না। শুধু গুজবে নয়, বুঝে শিখে ট্রেডিং করাটাই বুদ্ধিমানের কাজ। বুঝে শিখে ট্রেডিং করাটা কি বুদ্ধিমানের কাজ। আপনারা প্র্যাকটিস করেন তাই তো? আপনারা সবাই ট্রেডার শুনেছি, অনেকে হয়তো অনেক বছর ধরে মার্কেটে আছেন। কে কত ঘন্টা প্র্যাকটিস করেন একটু কমেন্ট করুন তো। মানে যারা কাজ করছেন, যারা নতুন তারা ছাড়ুন, যারা মোটামুটি একটু কাজ করছেন 6 মাস, 1 মাস, 2 মাস, 1 বছর, 10 বছর, 50 বছর, কে কত ঘন্টা মার্কেটে প্র্যাকটিস করেন? মার্কেট টাইমিং বাদ দিয়ে, মার্কেটের টাইমিংটা বাদ দিয়ে কে কত ঘন্টা প্র্যাকটিস করেন বলুন? 1 ঘন্টা, 2 ঘন্টা, 1 ঘন্টা, ওকে। আমি আগে প্র্যাকটিস করতাম কতক্ষণ জানেন? বলি একটু, ডে রুটিনটা আমি বলি। আমার আমার আমি আমার পার্সোনাল রুটিন আমি বলছি, ঠিক আছে? সকালবেলা সবাই শুনে থাকবেন, প্রত্যেকের বাড়িতে দেখবেন মা বাবা একটা কথা বলতো যে বাবু ভোরে উঠে পড়াশোনা করিস,
বা আমাদের স্কুলের টিচাররাও বলে থাকতো যে ভোরের পড়া মনে থাকে বেশি। ভোরে উঠে যদি কোনো কিছু পড়েন সেটা মনে থাকে বেশি। আমি সেইটাকেই কাজে লাগিয়েছিলাম। ভোর 3টের সময় উঠতাম, 3 AM টু সকাল 8টা পর্যন্ত 5 ঘন্টা প্র্যাকটিস করতাম। কেন মার্কেট উপরে যাচ্ছে, কি জন্য যাচ্ছে, প্রত্যেকটা থিওরি, প্রত্যেকটা কনসেপ্ট, প্রত্যেকটা মার্কেটের যা যা টেকনিক্যাল, ফান্ডামেন্টাল, ক্যান্ডেলস্টিক, সব কিছুকে, মার্কেটে সব কিছুই কাজ করে। শুধু প্রপার ওয়েতে প্র্যাকটিস করতে হবে আপনাকে। বলবো কিভাবে প্র্যাকটিস করবেন, বলবো। দেন ট্রেড করতাম 9টা থেকে 12টা পর্যন্ত, 3 ঘন্টা মার্কেটে। আবার বিকাল 5টা থেকে রাত 10টা পর্যন্ত আবার 5 ঘন্টা মার্কেটে সময় কাটাতাম, মানে প্র্যাকটিস। কিছু ক্লাস থাকতো এই সময়ের মধ্যে, এই বিকাল 5টা থেকে রাত 10টা পর্যন্ত কিছু ক্লাস করতাম সে মার্কেটে। তো টোটাল মার্কেটকে 13 ঘন্টা সময় দিতাম, 13 ঘন্টা সময় দিয়েছিলাম। তাই আজকে এই জায়গায়। প্র্যাকটিস আপনাকে করতে হবে। আমি বলছি না আপনাকে 13 ঘন্টা করতে হবে। আমি পার্সোনাল রিসার্চ করেছি, আমার যা কিছু নলেজ আছে, আমি যা কিছু মার্কেট থেকে নিজে রিসার্চ করেছি, আপনাদের আমি সেগুলো দেব। আপনি জাস্ট সেগুলো 1 থেকে 2 ঘন্টা প্রত্যেক দিন প্র্যাকটিস করবেন এবং হোমওয়ার্ক করবেন। আপনাকে আমার মতো 13 ঘন্টা 15 ঘন্টা মার্কেটে থাকতে হবে না, প্র্যাকটিস করতে হবে না। আমি যেসব জিনিস রিসার্চ করেছি মার্কেটকে, যেসব জিনিস আমি বুঝেছি মার্কেট থেকে, সেগুলো আমি আপনাদের দেব বা আমাদের টিম মেম্বার আপনাদের দেবে, হেল্প করবে। সেম জিনিসটা আপনি জাস্ট 1 থেকে 2 ঘন্টা যখনই প্র্যাকটিস করবেন যেন ঠান্ডা মাথায় করেন। যখনই প্র্যাকটিস করবেন আমার শেখানো জিনিসগুলো যেন ঠান্ডা মাথায় প্র্যাকটিসটা করেন। আমার 10 বছরের অভিজ্ঞতা, আমার 13 ঘন্টা প্রত্যেক দিনের পরিশ্রম আমি আপনাকে দিচ্ছি, মানে আপনি সেই 13 ঘন্টার আমার রিসার্চটা আপনি 1 থেকে 2 ঘন্টায় আপনাকে আমি জাস্ট ধরিয়ে দিচ্ছি। আপনাকে আর সেই সময়টা ব্যয় করতে হচ্ছে না, 13 ঘন্টা আর সময় আপনাকে ব্যয় করতে হচ্ছে না। সেই মূল্যবান রিসার্চ আমি আপনাকে 1 থেকে 2 ঘন্টায় দিচ্ছি। সেই 1 থেকে 2 ঘন্টা আপনি জাস্ট সেই ওপরেই ব্যাক টেস্ট করুন, সেই ওয়েতেই আপনি মার্কেটে কাজ করুন, স্টেপ বাই স্টেপ। আর কিচ্ছু করতে হবে না, জাস্ট 1 থেকে 2 ঘন্টা প্রত্যেকদিন প্র্যাকটিস করুন। মিনিমাম 1 ঘন্টার ওপরে তো করতেই হবে, না হলে ওই লাখ টাকার স্বপ্ন লাখ টাকাই থাকবে, কিছু লাভ হবে না। লাভ তো হবে না, এই মার্কেটে লস হবে। লাভ তো হবেই না, উপরন্তু লস হবে। আপনার পারবেন না 1 ঘন্টা প্র্যাকটিস করতে মার্কেটকে, 24 ঘন্টার মধ্যে 1 ঘন্টা মার্কেটকে দিতে পারবেন না, তাহলে থেকে লাভ নেই, ছাড়ুন। এ মার্কেট আপনার জন্য নয়। যেমন আপনি কাজ করছেন, যেখানে কাজ করছেন, পরিশ্রম করছেন, করে যান সেখানে। 6টার সময় কাজে চলে যাবেন, রাত 12টার বা রাত 6টার সময়, রাত 8টার সময় চলে আসবেন কাজ থেকে ফিরে, 6 ঘন্টা 12 ঘন্টা ডিউটি করবেন। ব্যাস করুন, কোনো সমস্যা নেই। দয়া করে যদি না প্র্যাকটিস করতে পারেন, বেকার থেকে লাভ নেই। ঠিক আছে, এই হলো, আমি যতটা পারলাম আমি বোঝালাম আজকে, আমার বেস্ট দেওয়ার পুরো চেষ্টা করলাম। এর পরের দিনের টপিক আমরা
দেখব। ঠিক আছে?